এপিসোডের শুরুতেই দেখি একটা ছেলে সারা গায়ে রক্ত এবং ক্ষতের দাগ নিয়ে জঙ্গলের ভিতর থেকে হাঁটছে। পিঠে একটা মেয়ে তাকে বলছে, আমি তোমাকে কোনোভাবেই মরতে দিব না, যেভাবেই হোক তোমাকে বাঁচাবো, এটা তোমার বড় ভাইয়ের ওয়াদা। হ্যালো এনিমি লাভার্স, সালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে এসেছি ডেমন স্লেয়ার পর্ব 1। এখন নিয়ে যাওয়া হবে আমাদেরকে কাহিনীর শুরুতে। এপিসোডের শুরুতে আমরা দেখি তানজিরো নামে একটা ছেলে তার পিঠে কয়লার একটা বাক্স নিয়ে সে কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় তার মা এসে তাকে বলে, বাইরে অনেক তুষার ঝড় হচ্ছে এবং অনেক ঠান্ডা, আজকে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন সে তার মাকে বলে, মা, আমি শুধু চাই যে আমার ফ্যামিলিটা যেন অন্তত ক্রিসমাসের দিনে পেট ভরে খেতে পারে, তাহলে আমাকে এই কাজে যেতেই হবে। এমন সময় ওর ভাই আর বোন এসে জিদ করে যে আমরাও তোমার সাথে যাব। কিন্তু তানজিরো আর তানজিরোর মা দুজনের বোঝানোর পরে ভাই এবং বোন দুজনেই বুঝতে পারে এবং তানজিরোকে বিদায় দেয়। রাস্তায় তানজিরো তার বোন নেজুকার সাথে দেখা হয়। নেজুকা বলে, বাবা মারা যাওয়ার পর থেকে তানজিরোকে না পেলে ছোট ভাই তাদের কাঁদতে থাকে, তাই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এরপর তানজিরো শহরের দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে যখন শহরে পৌঁছায়, সে কয়লা বিক্রি করা শুরু করে। সে কয়লা বিক্রি করছে, এমন সময় তার পিছন থেকে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় তাকে ডাক দেয় এবং তার সামনে একটা কাপড় খুলে ভাঙা একটা পাত্র দেখিয়ে বলে, একটু শুকে আমাকে বলো যে এইটা কে ভেঙেছে। তানজিরো তখন শুকে বলে যে আমি এটা থেকে বিড়ালের গন্ধ পাচ্ছি। তখন এক মহিলা আসে এবং তাকে এই ছেলেটা বলে, আমি বলেছিলাম না এটা আমি ভাঙিনি। ঘটনা থেকে আমরা বুঝতে পারি তানজিরোর নাকের শক্তি অনেক প্রখর। এরপর আমরা দেখি রাত হয়ে গেছে, তানজিরো বাড়ির দিকে ফিরছে। একটা বয়স্ক লোক একটা ঘরের ভিতর থেকে তানজিরোকে ডাক দেয় এবং বলে, এত রাতে তোমার বাড়ির দিকে যাওয়া ঠিক না। তোমার কোনো জায়গায় আশ্রয় নেওয়া উচিত কোনো রাক্ষস আক্রমণ করার আগেই। এরপর তানজিরো ঘরের ভিতরে আসে এবং খাবার খায়। খেতে খেতে সে ওই বুড়ো লোকটাকে জিজ্ঞেস করে যে এই রাক্ষস কি আসলে। তখন বুড়ো লোকটা উত্তর দেয়, রাক্ষস রাতের বেলায় আসে এবং মানুষদেরকে খেয়ে ফেলে, খুব ভয়ঙ্কর একটা জীব। সেজন্য তোমার রাতে ঘোরা ঠিক না। তুমি এখন ঘুমিয়ে পড়ো, সকালে বাসায় যেও। পরদিন সকালে তানজিরো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে যখন সে বাড়ির কাছে পৌঁছায়, তখন সে রক্তের গন্ধ পায়। রক্তের গন্ধ পেয়ে ও বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। ওর মনের মধ্যে কেমন করছিল। বাড়ি পৌঁছে দেখে চারিদিকে রক্ত। মা, ভাই, বোন সবাই রক্তাক্ত হয়ে পড়ে আছে। দিশেহারা হয়ে পড়ে, ওর মাথা কাজ করে না, ও যে কি করবে। খুঁজতে খুঁজতে ও দেখে নেজুকো তখনও বেঁচে আছে। ও তখন নেজুকোকে নিজের পিঠে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তানজিরো ক্লান্ত হয়ে পড়ে। ঠান্ডা, বরফ এবং এই তুষারপাতের ভিতরে দৌড়াতে দৌড়াতে ওর শ্বাস ঘন হয়ে আসে। এমন সময় ও টের পায় পিঠের উপরে নেজুকো রাক্ষসে পরিণত হচ্ছে এবং ওর সাথে ধস্তাধস্তি শুরু করে। ওরা ধস্তাধস্তিতে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু বরফের জন্য ওদের কিছু হয় না। চোখ খুলে তানজিরো দেখে দূরে নেজুকো দাঁড়িয়ে আছে তার নিজের পায়ের উপরে। তানজিরো ওর কাছে দৌড়ে আসে, বলে, তুমি নিজের পায়ে কেন দাঁড়িয়েছো? আমি তোমাকে কোলে করে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু কথা শেষ হওয়ার আগেই রাক্ষস হয়ে যাওয়া নেজুকো তানজিরোকে আক্রমণ করে। তানজিরোকে বিভিন্ন জায়গায় কামড় দেওয়ার চেষ্টা করে। তানজিরো তখন নিজের কুড়োলের হাতলটা দিয়ে নেজুকোর মুখ আটকে দেয়, কিন্তু নেজুকোর শক্তির সাথে তানজিরো পারে না। তানজিরো হঠাৎ কান্না শুরু করে আর বলতে থাকে, আমাকে মাফ করে দিও। তোমরা যখন মরে যাচ্ছিলে আমি তখন ঘুমিয়েছিলাম, সব দোষ আমার। কিন্তু আমি তোমাকে রাক্ষস হতে দিব না, যে করেই হোক তোমাকে আমি সুস্থ করবই। তখন সে খেয়াল করে নেজুকোর চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছে। তানজিরো নেজুকোর কান্নার দিকে তাকিয়েছিল, হঠাৎ দেখে পেছন থেকে একটা ছেলে আক্রমণ করেছে। সে নেজুকোকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। অচেনা এই ছেলেটা তানজিরোকে জিজ্ঞেস করে, তুমি এই রাক্ষসটাকে কেন বাঁচানোর চেষ্টা করছো? তানজিরো জবাবে বলে, এটা আমার বোন। তখন ওই ছেলেটা নেজুকোকে এক হাতের মধ্যে নিয়ে বলে, আমার দায়িত্ব হলো সব রাক্ষসদেরকে খুঁজে বের করা আর তাদেরকে মেরে ফেলা। তানজিরো জবাবে বলে, নেজুকো কাউকে মারিনি, উল্টো আমি যখন বাড়িতে ছিলাম আমি একটা অচেনা গন্ধ পেয়েছি। আমার মনে হয় ওই রাক্ষসী আমার পরিবারের সবাইকে মেরেছে। আমি বুঝতেই পারছি না নেজুকো কিভাবে রাক্ষস হয়ে গেল। নতুন ছেলেটা তখন ট্যানজিরোকে বলে, রাক্ষসটা যখন তোমার ফ্যামিলিকে মারছিল তখন হয়তো তাদের কারো রক্ত তোমার বোনের সংস্পর্শে এসেছে, এই জন্য সে রাক্ষস হয়ে গেছে। রাক্ষসেরা এইভাবেই তাদের বংশবৃদ্ধি করে। ট্যানজিরো তখন তাকে বলতে থাকে, আমার বোন কোনো মানুষকে মারতে পারে না, প্লিজ আমার বোনকে ছেড়ে দাও। ছেলেটা তখন বলে, বোকার মতো কথা বলো না, ওকে এখন ছেড়ে দিলে ও তোমাকেও রাক্ষস বানিয়ে ফেলবে। তুমি কি সেটাই চাও? ট্যানজিরো তখন বলে, না, ও আমার বোন,
ও চেনে যে আমি ওর ভাই। ও কোনোভাবেই আমাকে আক্রমণ করবে না। আমি ওকে ঠিক করার একটা না একটা রাস্তা বের করেই ফেলবো। ছেলেটা তখন জবাব দেয়, একবার কোনো মানুষ যদি রাক্ষস হয়ে যায় তাহলে সে আবার মানুষে ফিরে যেতে পারে না। ট্যানজিরো তখন ছেলেটার পায়ের কাছে মাথা নত করে কান্না করতে করতে বলতে থাকে, প্লিজ ওকে ছেড়ে দাও, আমি ওকে কোনো না কোনো ভাবে বাঁচানোর রাস্তা বের করেই ফেলবো। ছেলেটা তখন কেঁপে গিয়ে বলতে থাকে, আমি একে কোনোভাবেই ছাড়তে পারবো না, তাহলেই ও রাক্ষস হয়ে যাবে এবং তোমাকেও রাক্ষস বানিয়ে ফেলবে। তুমি কি এটাই চাও? তাছাড়া তুমি অনেক দুর্বল। হ্যাঁ, হয়তোবা রাক্ষসদের কাছে ওকে ঠিক করার কোনো রাস্তা আছে, কিন্তু তারা সেটা কখনোই করবে না, কারণ শক্তিশালীরা দুর্বলের উপরে আক্রমণ করে সবসময় মজা পায়। এটা বলেই সে নিজের উপরে আক্রমণ করে। ট্যানজিরো ছেলেটার উপরে আক্রমণ করে এবং সে কুড়ালটা নিয়ে এগিয়ে যায়। ছেলেটা তরোয়ালের বাট দিয়ে ট্যানজিরোর মাথায় মেরে ওকে বেহুশ করে ফেলে এবং সাথে সাথেই খেয়াল করে ট্যানজিরোর হাতের কুড়ালটা ওর সাথে নেই। তখনই সে দেখে আকাশ থেকে কুড়ালটা উড়ে এসে ওর কান ঘেঁষে গাছের সাথে গেঁথে যায়। ছেলেটা অবাক হয়ে যায় ট্যানজিরোর এই অ্যাটাকের বুদ্ধি দেখে, যে সে প্রথমে ওকে ধোকা দিয়ে সামনে এগিয়ে গেছিল, কিন্তু তার আগেই কুড়ালটা সে ছুঁড়ে মেরেছিল, যেন ও পড়ে গেলেও ওই কুড়ালটা ঠিকই জায়গা মতো গেঁথে যায়। এই ছেলেটা ইমপ্রেস হয়। এরই মধ্যে নেজুকো ছেলেটাকে আক্রমণ করে ট্যানজিরোর দিকে ছুটে যায়। ছেলেটা এটা দেখে মনে করে যে সে হয়তো রাক্ষস হয়ে গেছে, তাই খেতে যাচ্ছে। ছেলেটা অবাক হয়ে দেখে যে রাক্ষসটা ভাইকে না খেয়ে উল্টো তাকে বাঁচাচ্ছে। একদিকে নেজুকো ওকে আক্রমণ করছে আর একদিকে ও ভাবছে যে এই রাক্ষসটার তো এখন অনেক জখম হয়ে আছে এবং ক্লান্ত হয়ে আছে, এর অনেক খিদে লাগবার কথা এবং সামনে যা পাবে তাই খেয়ে ফেলার কথা, কিন্তু না, সে সেটা না করে উল্টো প্রোটেক্ট করছে, তার নিজের ভাইকে চিনতেও পারছে এ হয়তো অন্য সব রাক্ষসদের থেকে আলাদা। এটা ভেবে সে নেজুকোকে বেহুশ করে দেয়। জ্ঞান ফিরলে ট্যানজিরো দেখে ওর পাশেই নেজুকো শুয়ে আছে এবং ছেলেটা তাকে বলছে যে জ্ঞান ফিরলো তাহলে যত দ্রুত সম্ভব ওকে নিয়ে মাউন্ট সাগিরি চলে যাও। ওখানে একটা বুড়ো লোকের খোঁজ করবে, নাম সাকুঞ্জি উরুকোডাকি। যখন এই বুড়োকে খুঁজে পাবে তখন তাকে বলবে যে তোমাকে গিউ টমিওকা পাঠিয়েছে। সে আরো বলে, এখন আকাশ মেঘলা আছে, প্রায় কোনো অসুবিধা হবে না, কোথাও রোদও নেই, তবে খেয়াল রেখো কখনোই ওকে রোদের মধ্যে যেতে দিও না, এটা ওর জন্য খুবই ভয়ঙ্কর হবে। একথা বলে সে ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে সিন শিফট হয়, আমরা ট্যানজিরোর বাড়ি দেখতে পাই। সেখানে সে তার বোনকে নিয়ে পরিবারের সবাইকে কবর দেয় এবং মাউন্ট সাগিরির উদ্দেশ্যে দুজন রওনা দেয়। এখানেই প্রথম পর্ব শেষ হয়ে যায়। ডেমন স্লেয়ারের এই ভিডিওটায় 100 কমেন্ট বা 1000 ভিউ হলেই আমি এটা কন্টিনিউ করব। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।